না, এই যে বাংলা সারাংশ ক্লাসিক হোক বা মিসলেনিয়াস হোক, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। এই জায়গাটা ভালো করে বুঝে নিলে একটা স্কোরিং পার্ট। ম্যাথামেটিক্স এর মতো অনেক সময় নাম্বার পাওয়া যায়, যে ঠিকঠাক নিয়ম কানুন মানে টু দা পয়েন্ট আনসার লিখতে পারলে একদম বলতে পারো 80%, 90% মার্কসও পাওয়া যেতে পারে। তো আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, তাও আর একবার মনে করিয়ে দিচ্ছি নিয়ম কানুন সহ। তারপরে হচ্ছে তোমাদেরকে ডেমো দু একটা আনসার দেখাবো। তো ক্লার্কশিপের ক্ষেত্রে 15 নম্বর থাকবে, 15 মার্কস। আর হচ্ছে মিসলেনিয়াস এর ক্ষেত্রে 40 মার্কস থাকছে। তো আমরা বেশিরভাগ জন কি করি যে রিপোর্টের পিছনে অনেক সময় ভাগি আমরা, যে রিপোর্ট দেখো যে প্রচুর অনেক টপিক করতে হবে, কিন্তু সারাংশ জিনিসটা এমন যে বেশ কয়েকটা অনুশীলন করলে, অর্থাৎ ব্যাপারটাকে বুঝে নিলে এটাতে কমন পাওয়ার ভীতি থাকে না, ভয় থাকে না। কিন্তু একটা রিপোর্ট রাইটিং আমরা সবসময় কি কমন পাওয়ার একটা ব্যাপার থাকে, তারপরে যে প্রচুর অনেক টপিক করতে হবে। তো সেই তুলনায় অনেকে হচ্ছে সারাংশ ব্যাপারটাকে গুরুত্ব দেয় না, শুধু রিপোর্ট, যে রিপোর্ট টপিক দিন রিপোর্ট করব, এরকম একটা মানসিকতা চলে আসে। তো আমাদের তো এখানে জোস দিয়ে ভাবলে হবে না, অর্থাৎ প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তববাদী হতে হবে, যে কোন জায়গাটা টাচ করে বা হচ্ছে কম পড়ে কম খেটে আমি স্কোর বাড়াবো। তো বাংলা সারাংশ সেই জিনিসটা একটা হতে পারে। তো দেখো, যে সারাংশ অর্থাৎ মূল অনুচ্ছেদের সারমর্ম বা ভাবার্থ বা মর্মার্থ লিখতে হয়। অর্থাৎ যে একটা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ দেওয়া থাকবে, সেই প্যারাগ্রাফের মূল কথা, তার সার মর্ম বা হচ্ছে ভাবার্থ বা হচ্ছে মর্মার্থ, এই বাংলায় যে বাবা লিখেছি বা অর্থ যেগুলো লিখেছি তার মানে সবই একই রকম তা নয়। সারমর্ম কথা কি, যে বাক্য যে অনুচ্ছেদটা দেওয়া হয়েছে সেই অনুচ্ছেদটার যা মানে বহন করছে সেইটারই মানে, অর্থাৎ সেটাই মানে, কিন্তু আমরা তার নির্যাসটুকুকে লিখছি সারমর্ম। ভাব অর্থ অনেক সময় ধরো একটা থাকতে পারে, যে একটা কাব্যিক আকারে থাকতে পারে, ঠিক আছে। তো সেইটার ভাবটা, তার ভাবটাকে আমরা প্রকাশ করছি, সেটাকে বলা হচ্ছে ভাবার্থ। মর্মার্থ মানে হচ্ছে কি মর্ম, অর্থাৎ এমন হতে পারে যে এটা উপমার সাহায্যে কোনো একটা প্যারাগ্রাফ বর্ণনা করা হচ্ছে, অনুচ্ছেদ, তো সেটার আসল অন্তর্নিহিত মানে কি বা মর্ম কি। তো আমাদের সাধারণত এরকম তিনটে টপিক মানে তিনটে টাইপ হতে পারে। একটা যেটা সরাসরি আমরা বুঝতেই পারছি যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নম্বর হতে পারে যদিও ভাবার্থ বা পদ্য আকারে বা কাব্য আকারে এরকম থাকে না এখন। আর মর্মার্থ মানে হচ্ছে ধরো একটা উপমা আকারে আছে, সেই অন্তর্নিহিত মানেটা খুঁজে তোমাকে বের করতে হবে। তো ওখানে যে উপমাটা দেওয়া আছে বা উদাহরণের সাহায্যে বা যেমন ভাবে ব্যাখ্যা করা হোক, যখন আনসার লিখবো সেই আসল অনুচ্ছেদের সেই ব্যাপারটা থাকবে না, ওটা পড়ে কি বুঝতে পারলে সেটাই আমাকে লিখতে হবে। তো লেখার নিয়ম যেটা, প্রথম অনুচ্ছেদটি 2 থেকে 3 বার ভালোভাবে পড়তে হবে, অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ অংশগুলি চিহ্নিত করতে হবে। 2 থেকে 3 বার অন্তত ভালো করে পড়বে, কারণ পড়তে বুঝতেই যা সময়, লিখতে তো বেশি টাইম লাগবে না। অনুচ্ছেদের গুরুত্বপূর্ণ অংশগুলি চিহ্নিত করতে হবে। অনুচ্ছেদের অর্থ সরাসরি হতে পারে বা অন্তর্নিহিত হতে পারে। কোনো রূপক ধর্মী বা উদাহরণের সাহায্যে অনুচ্ছেদ ব্যাখ্যা করা থাকলে সেটির মূল অর্থ নিজের ভাষায় লিখতে হবে, উদাহরণ তোলা যাবে না। এটাই লাস্টের পয়েন্ট যেটা বললাম, যে কোনো একটা উপমা দিয়ে বলছে বা রূপককে আশ্রয় নিয়ে বলছে। যেমন ধরো হয়তো লোহার ব্যথা বলে একটা কবিতা পড়েছিলাম, যেখানে বলা হয়েছিল যে একটা লোহাকে গলিয়ে পিটিয়ে পুড়িয়ে আবার তাকে ঠান্ডা করা হয়, দিয়ে তাকে একটা ইস্পাতে তৈরি করা হয়। অর্থাৎ এই যে জিনিসটা মানে কি প্রকৃত সেই লোহার ব্যথার কথাই কি বলা হচ্ছে তা নয়। অর্থাৎ আমাদের সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা প্রতিদিন, বা যে কোনো মানুষই হতে পারে, যারা জীবনের সঙ্গে আমরা সংগ্রাম করছি, অর্থাৎ যে যত বেশি জীবনে এরকম ফেস করবে, সমস্যার সম্মুখীন হবে, টাফ বানাবে, সে তত কি হবে, এগিয়ে যাবে। মানে এরকম একটা কিছু বলা হচ্ছে, বা দৈনন্দিন জীবনে যে যত বেশি কষ্ট স্বীকার করবে বা হবে, সে একটা ভালো মানুষে পরিণত হবে বা সে জীবনে কিছু সফল হবে, এরকম একটা কিছু। কিন্তু এখানে যে লোহার ব্যথা মানে প্রকৃত একটা জড় পদার্থ লোহা, তার ব্যথা কে দেখতে গেছে, মানে কে কে অনুভব করতেছে, তার নিশ্চয় কথা এখানে বলছে না। আসল ওই উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে তোলা হয়, সেই ব্যাপারটাকে বুঝতে হবে। সেই ব্যাপার যদি থাকে তাহলে কিন্তু ঠিকঠাক জিনিসটা না বুঝতে পারলে অনেক সময় অসুবিধা হয়। চেষ্টা করতে হবে অনুচ্ছেদের কোনো শব্দ বা বাক্য সরাসরি ব্যবহার না করার, এবং হচ্ছে ভাব বাচ্চে লেখা উচিত। আর একটা হচ্ছে যে দেখবে যে বেশিরভাগ আমাদের যে বইগুলো আছে না, বইগুলোতে অ্যাকচুয়ালি কোনো শিরোনাম দেওয়া নেই। ঠিক আছে, শিরোনাম কেন দেওয়া নেই,
যেটাকে আমরা বলি যে সারাংশ। অনেক সময় কি হয় যে কোনো একটা অনুচ্ছেদ ধরো তুলে দেওয়া হয়েছে, ধরো একটা উপন্যাসের কোনো একটা পার্ট তুলে দেওয়া হয়েছে, তো সেই উপন্যাসটার একটা অংশ সেটার কিন্তু শিরোনাম হয় না। কিন্তু ধরো যদি তোমাকে বলে দেয় বা হচ্ছে আমাদের যে কম্পিটিটিভ এক্সামিনেশন হয় সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটা বলে দেয় যে তাৎপর্যপূর্ণ শিরোনাম সহকারে দিতে হবে। অর্থাৎ ওরা এমন ভাবে টপিকটা তুলে দেয় যে যে কোনো একটা পার্টিকুলার বিষয়বস্তুকেই তুলে ধরছে, যে তার একটা নির্দিষ্ট শিরোনাম হওয়া উচিত। মানে কি বললাম, ধরো একটা ছোট গল্প, হয়তো এই তোমার আহ গুপ্তধন গুপ্তধন একটা গল্প আছে, সেই গল্পের কোনো একটা জায়গার অংশ তুলে নিচ্ছে। তো তার নিজস্ব কোনো স্বতন্ত্র নেই, অর্থাৎ তার কোনো কি হবে টাইটেল বা শিরোনাম হবে না। বা যদি চাই এক্সামে বা কোশ্চেনের সময়, তাহলে কিন্তু বলে দিতে পারে যে তাৎপর্য শিরোনাম পড়ো। এবার যদি মনে হয় বা ওদের ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ এখানে একটা শিরোনাম দেওয়া যেতে পারে, তাহলে উল্লেখ করে দেবে। কিন্তু আদারওয়াইজ এরকম হয় না যে কোনো একটা কাহিনী বা কোনো একটা লেখকের যে লেখনী আছে সেখান থেকে কিছু লাইন আমি তুলে নিয়ে করলাম, সেটার ক্ষেত্রে শিরোনাম হয় না। কিন্তু ধরো একটা বিষয় নিয়ে আমি হয়তো অনলাইন এডুকেশনের ব্যাপার নিয়ে আলোচনা করলাম, যেটা হয়তো কোনো কবি বা কোনো লেখক কিছু লিখেনি, যে সংস্থা বা যারা কোশ্চেন সেট করছে বা যে মাস্টার সেট করছে সেই ব্যাপারটাকে এক্সপ্লেনেশন দিয়েছে, তাহলে যেমন শিরোনাম হবে। বা কম্পিটিটিভে প্রত্যেকটা পরীক্ষাতে ক্লাসিক হোক বা মিসলেনিয়াস হোক, ওখানে বলে দেওয়াই থাকে বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ শিরোনাম দিতে হবে। তো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে যে বইগুলো আছে সেই বইগুলোর বাংলাটাতে কিন্তু শিরোনাম অ্যাড করা নেই। কিন্তু এটা একটা মাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, শিরোনাম তোমাকে দিতে হবে বা সেরকম দেয়। এবার বাই চান্স যদি দেখো কোশ্চেনে যে নাই, কিছু বলা নেই শিরোনাম, যে শিরোনাম সহকারে লিখুন সেই কথাটা বলা নেই, তাহলে শিরোনাম দেওয়ার দরকার নেই। কিন্তু আশা করি বলবে। তো কোনো সরাসরি উক্তি অর্থাৎ যেগুলো কোটেশনের ভেতরে বা এরকম থাকে সেইগুলো, সেই সব কিছু উদ্ধৃতি ব্যবহার করা যাবে না। উত্তরটি সহজ সরল ভাষায় স্বাভাবিক ভাষায় হওয়া উচিত। উত্তরটি এক তৃতীয়াংশ বা তার একটু বেশি শব্দের মধ্যে লেখা উচিত। এক তৃতীয়াংশ শব্দটা ইংলিশের ক্ষেত্রে স্ট্রিক্টলি ফলো করা উচিত, বেঙ্গলির ক্ষেত্রে কম হতে পারে, বা কম সাধারণত হয় না, বা একটু বেশিও হতে পারে এক তৃতীয়াংশের, অসুবিধা নেই বাংলার ক্ষেত্রে। তো দেখো যে আজকের যে একটা টপিক, এর আগে তোমাদেরকে একটা বা দুটো যে ক্লাস করিয়েছিলাম, কিন্তু একটা দুটো ক্লাস করালেও আমি কি করেছিলাম, যে প্রচুর অর্থাৎ 7-8খানা আনসার সহ পাঠিয়ে দিয়েছিলাম, যে সেইগুলো নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে বলে, যাতে আমি অন্য ক্লাসে ট্রান্সলেশনগুলোকে বেশি করাতে পারি, বা হচ্ছে রিপোর্ট রাইটিং সেই সমস্ত ক্লাসগুলোকে বেশি করাতে পারি। তো যাই হোক, এবার থেকে একটা দুটো করেই করাবো, একসঙ্গে করাবো না। তাহলে তোমাদের এরকমটা মনে হতে পারে যে বেশি ক্লাস হচ্ছে না বা সারাংশের ক্লাস হচ্ছে না, সেই কারণে একটা কি দুটো তার বেশি করাবো। তো দেখে নাও যে কি আছে, প্রথম ইয়ে যে জন্তুরা আহার পায় বাঁচে, আঘাত পায় মরে, যেটাকে পায় সেটাকে বিনা তর্কে মেনে নেয়। কিন্তু মানুষের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে মেনে না নেওয়া। জন্তুরা বিদ্রোহী নয়, মানুষ বিদ্রোহী। বাইরে থেকে যা ঘটে, যাতে তার নিজের কোনো হাত নেই, কোনো সায় নেই, সেই ঘটনাকে মানুষ একেবারে চূড়ান্ত বলে স্বীকার করেনি বলেই জীবের ইতিহাসে সে আজ এত বড় গৌরবের পথ দখল করে আসছে। দেখি যে জন্তুরা আহার পায় বাঁচে, আঘাত পায় মরে। অর্থাৎ যারা জীবজন্তু আছে, অর্থাৎ মানুষ বাদে অন্য যারা জীবজন্তু আছে, তারা কি হচ্ছে, তারা খাবার খেলে কি হয়েছে, খাবার পায় তাহলে বাঁচবে। কোনো কিছু আঘাতে তারা মারা যায়, প্রাকৃতিক দুর্যোগ হতে পারে, বা মানুষের কারণের জন্য, শিকারের কারণের জন্য মারা যেতে পারে। যেটাকে পায় সেটাকে বিনা তর্কে মেনে নেয়। ওদের কোথায় কি যুদ্ধ লাগছে না কি হচ্ছে, সেই সমস্ত জিনিস ওদের দেখে লাভ নেই। ঠিক আছে, পৃথিবী উল্টে যাক, ধ্বংস হয়ে যাক, ওদের দাঁড়িয়ে কোনো মাথা ব্যথা নেই। ওরা শুধু কি করছে, যে কোথায় আহার পাবো বা কোথায় একটু মাথা গুঁজে আশ্রয় নেব, ঠিক আছে, সেই জিনিসটা খুঁজে বেড়ায়। ওদের এই জিনিস ওরা জানেই না। কিন্তু মানুষের সবচেয়ে বড় স্বভাব হচ্ছে মেনে না নেওয়া। ঠিক আছে, কিন্তু মানুষ, ঠিক আছে, যে আমরা এইসব মানবো না, মানছি না। জন্তুরা বিদ্রোহী নয়, জন্তুরা কোনোদিন বিদ্রোহ করে না, মানুষ কিন্তু হচ্ছে বিদ্রোহী। বাইরে থেকে যা ঘটে, যাতে তার নিজের কোনো হাত নেই, কোনো সায় নেই, সেই ঘটনাকে মানুষ একেবারে চূড়ান্ত বলে স্বীকার করেনি বলেই জীবের ইতিহাসে সে আজ এত বড় গৌরবের পথ দখল করেছে। আসল কথা, মানুষ একেবারেই ভালো মানুষ নয়। ইতিহাসের আদিকাল থেকে মানুষ বলেছে বিশ্ব ঘটনার উপর সে কর্তৃত্ব করবে। কেমন করে করবে? না, ঘটনার পিছনে যে প্রেরণা আছে, যার থেকে ঘটনাগুলো বেরিয়ে এসেছে, তারই সঙ্গে কোনো মতে যদি রফা করতে বা তাকে বাধ্য করতে পারে,
তাহলে সে আর ঘটনার দলে থাকবে না, ঘটইতার দলে গিয়ে ভর্তি হবে। কি বলছে, যে ঘটনার পিছনে যে প্রেরণা আছে, যার থেকে ঘটনাগুলো বেরিয়ে এসেছে, তারই সঙ্গে যদি কোনো রকমে সে রফা করতে পারে। এই যে হঠাৎ করে ধরো ঝড় ঝঞ্ঝা যে জিনিস হচ্ছে, কালবৈশাখী হচ্ছে বা হচ্ছে বৃষ্টিপাত আসছে, এই জিনিসটাতে পশু পাখির ওদের কোনো চিন্তা নেই, কিন্তু মানুষের ছিল যে কেন হচ্ছে, কি কারণের জন্য হচ্ছে, সেই কারণের জন্য সে আজকে আবিষ্কার করেছে এবং আগাম পূর্বাভাস পেয়ে যাচ্ছে, সতর্ক হয়ে যাচ্ছে। আর যে কোনো জিনিস, গাড়ি চলছে, বিভিন্ন জিনিস যে ফিজিক্সের বা বিভিন্ন সূত্র আবিষ্কার করা হয়েছে, মাধ্যাকর্ষণ শক্তি জিনিস আবিষ্কার হয়েছে, পশু পাখিদের এই নিয়ে কোনো চিন্তা ছিল না, কিন্তু মানুষের ছিল বলেই আজকে হয়েছে। ট্রেন, যানবাহন, ঠিক আছে, চলছে, বিজ্ঞানের অগ্রগতি হয়েছে এই কারণের জন্য। তাই সে কি হয়েছে, আর ঘটনার দলে থাকবে না, সে ঘটইতার দলে গিয়ে ভর্তি হবে। সাধনা আরম্ভ করলে মন্ত্রতন্ত্র নিয়ে। গোড়ায় তার বিশ্বাস ছিল জগতে যা কিছু ঘটেছে এ সমস্ত একটা জাদু শক্তির বল। অর্থাৎ একটা সময় যখন ছিল তখন কুসংস্কারের জন্য ছিল যে এই পৃথিবীতে সমস্ত কিছুর মূলে কে একজন উপরওয়ালা বা ঈশ্বর ভগবান আছে, ঠিক আছে, বা মন্ত্রতন্ত্র। অর্থাৎ একটা কুসংস্কার নিয়ে জন্ম হয়েছিল মানুষের। সেই জাদুমন্ত্রের সাধনায় মানুষ সে চেষ্টা শুরু করেছিল, আজ বিজ্ঞানের সাধনায় তার সেই চেষ্টার পরিণতি। এই চেষ্টার মূল কথা হচ্ছে মানব, মানব না মানব। এই চেষ্টার মূল কথা হচ্ছে মানব না মানব। অর্থাৎ আমরা যে জিনিস হচ্ছে সেই জিনিসটাকে ঠিক মানিয়ে নেবো। যেমন হচ্ছে যত বড়ই জন্তু জানোয়ার যাই হোক, সেই মানুষই কিন্তু তাকে বাঘকে সে খাঁচাই করে, হাতিকে খাঁচাই করে, গন্ডারকে খাঁচাই করতে পারে। প্রকৃতির উপরে তার হস্তক্ষেপ না করতে পারলেও, তার রং বদল না করতে পারলেও, মানুষ কি করতে পারে, যে তার গতিবিধি পর্যবেক্ষণ যেমন করতে পারছে, যে কবে আসবে, কবে ভূমিকম্প হতে পারে, কি কারণের জন্য হচ্ছে, বা তুষারপাত বজ্রপাত কবে হবে বা কি হবে, মানুষ আগে থেকে সচেতন হচ্ছে। তো এই হচ্ছে প্যারাগ্রাফ দেওয়া আছে, এই প্যারাগ্রাফটাকে ভালো করে দু তিনবার বুঝে নিতে হবে। আর একটা জিনিস, যারা হয়তো আগে থেকে শুরু করনি, সে ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস হোক, যারা শুরু করনি, তো এই সময়টাতে করা মুশকিল যদি আগে থেকে প্রিপারে মানে বেসিক জিনিস, বেসিক জায়গাটা যদি ক্লিয়ার না থাকে। তো তাও বলবো যে প্রথমেই লিখতে না শুরু করে আগে ভালো কোনো বই থেকে কিভাবে আনসার গুলো লেখা আছে সেইগুলো প্রতিদিন আগে ফলো করা উচিত, তারপরে নিজে লেখা উচিত। কারণ ভুল নিজে থেকে লিখতে, মানে ভুল জিনিসটা যদি মাথায় গেঁথে যায় তাহলে আর ঠিক হবে না। তাই লিটারেচার সবসময় হচ্ছে, বেঙ্গলি লিটারেচার হোক বা ইংলিশ লিটারেচার হোক, লেখাপড়া নয়, ঠিক আছে, পড়ালেখা। পড়ালেখা অর্থাৎ আগে পড়ো, দেখ, বোঝার চেষ্টা করো, তারপরে নিজে লেখো। যত তুমি বেশি আনসার পড়বে কোনো একটা, বা রিপোর্ট রাইটিং করছো বা একটা সারাংশ পড়ছো, বা ট্রান্সলেশনে কেমন পড়া পড়া আছে, সেগুলো প্রতিদিন পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে অভ্যেসে আনতে হবে। তো যে যা কেউ যদি লিখে থাকো বা পরেও যদি মনে করো যে লিখবে, নিজের মতো করে পাঠাতে পারো, আমি একবার এক ঝলক দেখে দেওয়ার চেষ্টা করব। তো দেখে নাও যে মানুষ জীবকুলের শ্রেষ্ঠ জীব। কি দিয়েছি টাইটেল বা শিরোনাম, যে মানুষ জীবকুলের শ্রেষ্ঠ জীব। কেন, তার কারণ এটাই হয়েছে, তাই তো, যে যত জীবকুল আছে সেই জীবকুলের মধ্যে শুধু মানুষই বিনা তর্কে কোনো কিছুকে মেনে নেয়নি। সেই কারণের জন্যই কি হয়েছে, মনুষ্যকুলের শ্রেষ্ঠ জীব, মানে এই জীবকুলের শ্রেষ্ঠ জীব বলা হয় মনুষ্য সমাজকে। তাই মানুষ জীবকুলের শ্রেষ্ঠ জীব। এবার ছককাটের যে ব্যাপারটা বলেছিলাম, মিসলেনিয়াসে অবশ্যই এরকম একটা আলাদা করে ওই সারাংশ লেখার একটা আলাদা করে লুজ শিট দেওয়া হবে, সেখানে লিখতে হবে এই প্রত্যেকটা ঘরের মধ্যে। ক্লার্কশিপের ক্ষেত্রে যদি মনে হয় পারো তো লিখতে পারো, বা একটু স্পেস দিয়ে দিয়ে